ওকে, আমরা এর আগে চাইনিজ রিমাইন্ডার থিওরেম পড়েছিলাম। আজকে চ্যাপ্টার 4 থেকে শুরু করছি। আর ওই দিকে যদি কোনো কিছু বাকি থেকে থাকে এগুলো পরে পড়াও। ওকে, আমরা আজকে অনেকদিন পরে শুরু করছি, নতুন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করি। চ্যাপ্টার 4, অ্যারিথমেটিক্যাল ফাংশন। চ্যাপ্টার 4, ঠিক আছে। ফাংশন দিয়ে শুরু করো, ঠিক আছে। ওকে, প্রথমে ডেফিনেশন, অ্যারিথমেটিক ফাংশন কাকে বলে, ঠিক আছে। দেখো, মনে করো ফাংশনের জন্য আমাদের সাধারণত কি থাকে। ফাংশন হচ্ছে একটা সম্পর্ক যেখানে কি থাকবে, দুইটা সেটের মধ্যে সম্পর্ক তৈরি করা হবে একটা নির্দিষ্ট ডোমেইনে। এখন যদি কোনো ফাংশন এমন ভাবে সংজ্ঞায়িত হয় যার প্রথম সেটটি, ডোমেইনের সেটটি, সেটি যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং কোডোমেইনের সেটটি যদি রিয়েল নাম্বার হয়, ঠিক আছে, তাহলে রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার যদি হয় তখন ওই ফাংশনকে বলা হবে অ্যারিথমেটিক ফাংশন, ঠিক আছে। তাহলে কি হবে, আমার কাছে এমন একটি ফাংশন থাকবে যার ডোমেইন হবে স্বাভাবিক সংখ্যা, আর কোডোমেইন হচ্ছে বাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বললেই ভালো। এই দুইটা সেটের মধ্যে যে সম্পর্ক সেটাকেই বলা হয় অ্যারিথমেটিক ফাংশন, যেটাকে আমরা এফ ও এন দ্বারা প্রকাশ করব, কারণ স্বাভাবিক সংখ্যার যে সদস্য তাদেরকে আমরা এন দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। অ্যারিথমেটিক ফাংশনকে নাম্বার থিওরেটিক ফাংশনও বলা হয়ে থাকে, ঠিক আছে, এটা মনে থাকে যেন। সাধারণত দেখো, আমরা সিগমা এন মানে কি বলতো, সিগমা এন মানে কি, কেউ কি বলতে পারবে? সিগমা এন, সিগমা এন দ্বারা বোঝায় এন এর যে ভাজকগুলো থাকবে তাদের সমষ্টি, ঠিক আছে। এন এর ভাজকের সমষ্টিকে বলা হয় সিগমা এন, ঠিক আছে। ঠিক একই রকম টাউ এন, টাউ এন দ্বারা কি বোঝায়? টাউ এন দ্বারা আমার কতটুক ভাজক থাকবে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এরকম যদি আমার কাছে সিগমা এ এন দেয়া থাকে তাহলে আমি কি বুঝবো? সিগমা কে এন যদি দেয়া থাকে তাহলে ভাজকের সমষ্টি পাওয়ার, ভাজকের সমষ্টি পাওয়ার কে, ডি ডিভাইডস এন। যদি এন এর ভাজক ডি হয় তার কে ঘাতের সমষ্টিকে বলা হয় সিগমা কে এন। মনে করো তোমার কাছে আমি দিলাম যে সিগমা 210, তারা কি বোঝায়, তাহলে আমরা কিভাবে লিখবো? আমি প্রথমে ডি ডিভাইডস 10, ডি টু দি পাওয়ার 15। এখন 10-এর ভাজক কারা কারা, 10-এর ভাজক কারা কারা হবে বলো তো? 10-এর ভাজক কারা কারা? 1 কে নিতে পারবো, 1 হচ্ছে 10-এর ভাজক। 2 কে নিতে পারবো, সাথে পাওয়ার 2। 5 কে নিতে পারবো, এবং 10 নিজে 10-এর ভাজক। তাহলে কত আসবে? 1 + 4 + 25 + 100, তার মানে 130। তো এই সকল ফাংশন গুলাই হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন। আমার কথা বোঝা গেছে? ওকে, আচ্ছা আমরা একটু আগের সংখ্যাগুলো রিভিশন দেই। যেমন ধরো টাউ 6 মানে কত? টাউ 6 মানে কি? টাউ 6 মানে কি, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, টাউ 6 মানে হচ্ছে 6 এর ভাজকের সংখ্যা, সেটা লেখেন যেমন হচ্ছে ডি ডিভাইড 6, এখানে দিব 1, এরকম।
অর্থাৎ 6-এর যে ভাজক যেগুলা সেগুলা লিখবো, তার মানে কি 1 লেখা যাবে, ঠিক আছে। তারপরে কত লেখা যাবে, 2 লেখা যাবে, 2 একটা ভাজক। তাহলে আমরা এটাকে এইভাবে দিব, আহ কত দেয়া যায়, যেমন ধরো আমরা দিব এরকম 1/6, এখানে 1 দিব। তারপরে আবার 2/6, তখন 1 দিতে পারবো। 3, এখানে সামেশন 3/6, এখানে 1 দিব। তারপরে সামেশন 6/6, এখানে 1 দিব। তার মানে কি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট ইজ 4। তাহলে 6-এর ভাজক হচ্ছে 4। তো এই ধরনের যতগুলো সংখ্যা আছে সেইগুলাকে বলা হয় কি, অ্যারিথমেটিক ফাংশন। তাহলে অ্যারিথমেটিক ফাংশন কাকে বলে, এটা তোমাদের ছোট প্রশ্নে থাকবে। সংখ্যাতাত্ত্বিক ফাংশন কাকে বলে, প্রশ্নটা থাকবে এরকম, সংখ্যা তাত্ত্বিক ফাংশন, তাত্ত্বিক ফাংশন কাকে বলে, ফাংশন কাকে বলে, পারবো নাকি আবার বলা লাগবে? ওকে, পারবো স্যার। পারবো। হ্যাঁ। ওকে, এরপরে আসো, সংখ্যাতাত্ত্বিক ফাংশনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে গৌণিক ফাংশন। গৌণিক ফাংশন এগুলো প্রথমে সংজ্ঞা। গৌণিক ফাংশন, গৌণিক ফাংশন ইংরেজিতে বলা হবে মাল্টিপ্লিকেটিভ ফাংশন, মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে, তাহলে আমরা বলবো যে এফ কে গৌণিক ফাংশন বলা হবে। গৌণিক ফাংশন বলা হবে যদি এফ অফ এম ইন্টু এন সমান এফ অফ এম ইন এফ অফ এন হয়। বোঝা গেছে? অর্থাৎ দুইজনের গুণফলের ফাংশনের মান পৃথক পৃথক ফাংশনের মানের গুণফলের যদি সমান হয় তখন তাকে বলা হবে গৌণিক ফাংশন। এটা মেমোরাইজ করে রাখতে হবে, এটাও ছোট প্রশ্নের জন্য আসবে। তাহলে সংখ্যাতাত্ত্বিক ফাংশন কাকে বলে, এরপরে আমরা পড়লাম গৌণিক ফাংশন কাকে বলে। ঠিক আছে, তো তোমাকে মনে রাখতে হবে যে আমরা টাও যে ফাংশন এম এন, সে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ঠিক একই রকম সিগমা এম এন, এটাও মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে সিগমা এম ইন্টু সিগমা এন লেখা যাবে। এগুলো জাস্ট মনে রাখা, এগুলো অঙ্কেতে কাজ করার জন্য লাগবে, এগুলো এমনিতে প্রমাণ পরীক্ষাতে আসবে না। ঠিক আছে, শুধু তো তোমার ইনফরমেশনটা জানা থাকতে হবে। এরপরে যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে মুভিয়াস ফাংশন। এরপরে যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে দা মোবিয়াস ফাংশন, মোবিয়াস ফাংশন, মোবিয়াস ফাংশন। ওকে, মোবিয়াস ফাংশনকে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয়। মোবিয়াস ফাংশনকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, যা নিম্নরূপে সংজ্ঞায়িত হয়। যেমন ধরো মিউ ওয়ান সমান 1, মিউ এন সমান 0, যখন এন একটি কি পূর্ণবর্গ, এন এর কি থাকে, পূর্ণ বর্গ উৎপাদক থাকে, উৎপাদক থাকে। আগে জাস্ট স্টেটমেন্টটা বুঝো, এরপরে আমি বলতেছি। সমান -1 টু দি পাওয়ার কে, যখন এন এর কে সংখ্যক ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, সংখ্যার গুণফল আকারে লেখা।
অর্থাৎ অর্থাৎ এটা হবে এইভাবে, মনে করো তোমার কাছে এন সমান যদি 1 হয়, তাহলে আমি মিউ অফ এন সমান 1। ওকে, মনে করো তোমার কাছে এন যেটা আছে সেটা হচ্ছে, আমরা জানি এন হচ্ছে যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যাকে কি করা যায়, মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। ধরো তোমার কাছে 6 আছে, 6 কে আমরা কি লিখতে পারি, 2 গুণ 3। ধরো তোমার কাছে মনে করো 4 আছে, 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এন যদি 4 হয়, তাহলে মিউ 4 সমান কত, মিউ 2 স্কোয়ার লেখা যাবে। এবং দেখো, মিউ এন সমান কত, 0, যখন এন এর কি থাকবে, পূর্ণবর্গ উৎপাদক থাকবে। পূর্ণবর্গ কি থাকে, উৎপাদক থাকে। তাহলে এটা, যদি এন কে, এন এর কোনো উৎপাদক স্কয়ার আকারে লেখা যায়, তাহলে তার উত্তর হবে 0। ঠিক আছে। আর মনে করো এন সমান 6, তাহলে 6 কে আমরা কিভাবে লিখতে পারি, দুইটা ভিন্ন পূর্ণ সংখ্যার গুণফল আকারে লিখতে পারি। তখন আমরা 2 গুণ 3 দিব, সমান -1 এর পাওয়ার 2 দিব, দ্যাট ইজ 1। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, বিয়াস ফাংশনের এই সূত্রটা ক্লিয়ার কিনা দেখো, নাকি আবার বলা লাগবে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি আবার 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 একটু শর্ট টিতে বলতেছি, মুবিয়াস ফাংশন কাকে বলে। ধরো মুবিয়াস ফাংশন অফ 1 সমান 1, এটা মেমোরাইজ করে রাখবা। মুবিয়াস ফাংশন অফ 9 সমান কত হবে, 0। মুবিয়াস ফাংশন অফ 12 সমান কত হবে, কি উত্তর দাও তো। মুবিয়াস ফাংশন অফ 12 সমান কত হবে? 1। 2 স্কোয়ার গুণ 3 লেখা যায় নাকি যায় না? 12 কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো, তাইলে 12 মানে কত, 12 মানে কত, 4 × 3, দ্যাট ইজ 2 স্কোয়ার × 3 লেখা যাবে নাকি যাবে না? তাহলে 12তে কি থাকে, একটা স্কোয়ার ফ্যাক্টর আছে, তাহলে স্কোয়ার ফ্যাক্টর থাকলে উত্তর হবে 0। আমার কথা বোঝা গেছে? স্কোয়ার ফ্যাক্টর থাকলে উত্তর হবে 0। এখন মনে করো মিউ, ধরো তোমার কাছে 8 থাকে, উত্তর কত হবে? স্যার মিউ 1। ইট ইজ 0। বুঝছি না বুঝি নাই? ধরো তোমার কাছে মিউ 15 থাকে, উত্তর কি হবে? তিন স্যার গুণ 1। 3 গুণ 5 কয়টা ফ্যাক্টর আছে, দুইটা ভিন্ন ফ্যাক্টর আছে, তাহলে -1 এর পাওয়ার 2 হবে। তার মানে কত হবে, তখন 1 হবে। আমার কথা বোঝা গেছে? মুভিয়াস ফাংশন অফ 24 কত হবে? 24 কে স্যার আমরা 2³ গুণ 3 দিতে পারি কিনা? 0। এটার উত্তর হবে 0। বুঝেছি, বুঝেছি। মুভিয়াস ফাংশন অফ 34 সমান কত হবে? 2 গুণ 17, দুইটাই 1। প্রাইম, -1 এর স্কয়ার, দ্যাট ইজ 1। তাহলে মুভিয়াস ফাংশনের মান কিভাবে বের করতে হয় সেটা কি ক্লিয়ার, নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। তাহলে আমরা এখন পর্যন্ত কি কি পড়লাম, এখন পর্যন্ত অ্যারিথমেটিক ফাংশন কাকে বলে পড়লাম, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলে পড়লাম, এরপরে পড়লাম মুভিয়াস ফাংশন, মুভিয়াস ফাংশন। তাহলে এই তিনটা ফাংশনের যে তিনটা সংজ্ঞা ভালো রকম শিখবা। মুভিয়াস ফাংশন তোমাদের এইবারের টপিকের জন্য খুব ইম্পর্টেন্ট। মুভিয়াস ফাংশন কিভাবে বের করতে হয় সেটা কি ক্লিয়ার, নাকি আবার ডিটেলস বলা লাগবে? বলা লাগবে কি? বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে মুভিয়াস ফাংশন পর্যন্ত শেষ। এরপরে তোমাদের বইয়ে দেখো মার্টিন লেমা নামে একটা জিনিস লেখা আছে, ঠিক আছে? কি লেখা আছে? মার্টিনস মার্টেন্স মার্টেন্স লেমা।
এটার প্রমাণটা পরীক্ষাতে চলে আসছে, তোমাদের শুধুমাত্র সংজ্ঞাটা শিখতে হবে, মানে মার্টিন লেমা কি এটা শিখতে হবে। প্রমাণটা পরীক্ষাতে চলে আসছে, ঠিক আছে। তো এটাতে বলছে যে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা n গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য, ঠিক আছে, ফুরিয়ার ফাংশন অফ মিউ অফ ডি, যেখানে ডি ডিভাইডস n এর মান হবে দুইটা, 1 যখন n ইকুয়াল টু 1, 0 যখন n ইজ গ্রেটার দেন 1। এটা মনে রাখতে হবে তোমার, এটাকে বলে মার্টিন লেমা। এটা অনেক থিওরি বা অঙ্ক প্রমাণ করার সময় লাগবে, তোমার কাছে এটা শর্ট প্রশ্নের জন্য, অতি সংক্ষিপ্তের জন্য সংজ্ঞাটা আসবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ওকে, ক্লিয়ার? মার্টিন লেমা জি কি স্যার। বোঝা গেছে নাকি? এটার যা সংজ্ঞাটা জি শিখে স্যার। রাখবা, এবং এটা ইনফরমেশনটা মুখস্থ রাখবা যে মার্টিন লেমা কি, মুভিয়াস ফাংশন কি, অ্যারিথমেটিক ফাংশন কি, মাল্টিপ্লিকেটিভ ফাংশন কি। এখন 4 নাম্বার থিওরেম, এবার এই মুভিয়াস থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেজন্য মুভিয়াসের সবগুলো টপিক ভালোভাবে পড়তে হবে। থিওরেম 4, থিওরেম 4, 4 নাম্বার যে থিওরেম, সেটা দেখো, সেটাই বলছে যে যদি এ এবং বি অপ্রাইম হয়, তাহলে মিউ এ বি সমান মিউ এ ইন্টু মিউ বি। এটা দ্বারা কি বোঝায় বলো তো? এই যে কথাটা দ্বারা কি বোঝায়, এটা কার শর্ত, কোন ফাংশনের শর্ত বলো তো আমাকে একটু। গণিত ফাংশন। ইয়েস, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশনের শর্ত, মাল্টিপ্লিকেটিভ ফাংশন। ওকে, তাহলে প্রশ্নটা এইভাবে থাকবে যে মিউ এ বি সমান মিউ এ ইন্টু মিউ বি, অথবা, অথবা তোমাকে এইভাবে থাকবে, অথবা থাকবে যে প্রমাণ করো যে মোবিয়াস মোবিয়াস ফাংশন কৌণিক। এইভাবে থাকতে পারে, দুইটার যে কোনো একটা, কিন্তু প্রমাণিক। আমার কথা বোঝা গেছে? মোবিয়াস ফাংশন কৌণিক অথবা গুণাত্মক, এটা থাকতে পারে, অথবা এইভাবে থাকতে পারে। ওকে, তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? মিউ এ বি সমান মিউ এ ইন্টু মিউ বি। তাহলে আমরা ধরলাম যে অবস্থা এক, অবস্থা এক, অর্থাৎ এই অবস্থায় আমার কাছে তো প্রমাণ করার জন্য দুইটা সংখ্যা লাগবে, ধরলাম যে এই দুইটা সংখ্যা এ এবং বি দুইজনে 1। তাহলে এ বি কত হবে? 1 গুণ 1 সমান 1 হবে। তাহলে মুভিয়াস ফাংশন অফ এ বি সমান আমি কি বলতে পারি? মুভিয়াস ফাংশন অফ 1 ইন্টু 1 সমান 1 দিতে পারি, পারি। কারণ আমরা মুভিয়াস ফাংশনের শর্ত, সংজ্ঞা অনুসারে জানি যে মিউ অফ ওয়ান সমান 1। এখন মিউ অফ এ ইন্টু মিউ অফ বি সমান কত লিখতে পারি? মুভিয়াস ফাংশন অফ 1 ইন্টু মুভিয়াস ফাংশন অফ 1, দ্যাট ইজ 1 ইন্টু 1 সমান 1। তার মানে আমরা এ এবং বি 1 এর জন্য আমরা কি লিখতে পারি? মিউ এ বি সমান মিউ এ ইন্টু মিউ বি লিখতে পারি কিনা? এটা লিখতে পারি কিনা? পারি নাকি পারি না? হ্যাঁ স্যার। স্যার। তাহলে জি আমরা স্যার। বলতে পারি 1 এর জন্য মুবিয়াস ফাংশন কৌণিক বলা যাবে নাকি যাবে না? 1 এর জন্য যাবে। মুবিয়াস ফাংশন কৌণিক কিনা বলা যাবে কিনা? যাবে। ঠিক আছে। এখন হুম। সিচুয়েশন 2, তাহলে আমি দিব অবস্থা, অবস্থা 2।
অবস্থা 2 আমি ধরলাম যে এ এর একটি বর্গ উৎপাদক থাকে। ধরি এ এর একটি বর্গ উৎপাদক থাকে। ধরো একে আমি ধরলাম যে এ ধরলাম মনে করো 4, তাইলে 4 মানে কত, 2 স্কোয়ার না? 4 মানে 2 স্কোয়ার না? তাইলে এ এর একটা বর্গ উৎপাদক আছে। একে তুমি যে কোনো সংখ্যা ধরো, মনে করো 7, তাহলে এবি সমান কত হবে বলো তো? এবি সমান 28। 28-এর একটা উৎপাদক, 28-এর উৎপাদক কারা কারা? 1, 2, 4, 7, 14, 20, এগুলা না? এদের মধ্যে 4 একটি বর্গ উৎপাদক হবে। তাহলে এর যদি একটি বর্গ উৎপাদক থাকে, তাহলে এ বি এর একটি বর্গ উৎপাদক থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে আমরা বলবো, তাহলে এ বি এর একটি কি থাকবে? একটি বর্গ উৎপাদক থাকবে। ওকে, তাহলে অতএব মিউ এ বি সমান আমি 0 দিতে পারি কিনা? মিউ এ বি সমান 0 দেওয়া যাবে নাকি যাবে না? যাবে। কারণ ডেফিনেশন অনুসারে মুভিয়াস ফাংশন অফ এ ইকুয়াল 0 কখন হয়? যখন তার বর্গ উৎপাদক থাকে। ওকে, এখন দেখো মিউ অফ এ সমান কত লেখা যাবে বলো তো? 0। ইয়েস, মিউ অফ এ সমান 0। তাহলে মিউ অফ বি, সে 0 হতেও পারে, তার তো কথা এখানে লেখা নাই, তাহলে সে কি সেটা আমরা জানি না। সে 0 হতে পারে, 1 হতে পারে, অথবা -1 হতে পারে, সেটা তো আমরা জানি না, ঠিক না? কিন্তু এর মান 0 সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো তো, মিউ অফ এ ইন্টু মিউ অফ বি সমান কত লেখা যাবে? 0 ইন্টু মিউ অফ বি লেখা যাবে? যাবে নাকি যাবে না? যাবে। এটার ফলাফল কি আসবে বলো তো? এটার ফলাফল কি আসবে? এটার ফলাফল আসবে 0, কারণ 0-এর সাথে কোনো 0। কিছু গুণ করলে 0 হয়। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি মিউ এ বি এর মান 0, এবং মিউ এ ইন্টু মিউ বি এর মানও 0। তাহলে অবস্থা 2 এর জন্য সিচুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? লিখতে পারি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা এটা জি। এটা কোন কোন ফাংশনের শর্ত? মাল্টিপ্লিসিটি ফাংশনের শর্ত। তাইলে অবস্থা 2 এর জন্য মুভিয়াস ফাংশন মাল্টিপ্লিকেটিভ বলতে পারি নাকি পারি না? পারি। পারি। তাহলে আমি এর জন্য প্রমাণ সিচুয়েশন 1 এর জন্য প্রমাণ করলাম, সিচুয়েশন 2, এখন হচ্ছে সিচুয়েশন 3। তাহলে অবস্থা 3, অবস্থা 3, ধরি এ এর, মনে করো, সিঙ্গেল উৎপাদক আছে। মনে করো এ সমান, মনে করো তুমি ধরলা যে পয়েন্ট, তাইলে তার উৎপাদক, ভিন্ন ভিন্ন উৎপাদক দুইটা থাকে, মানে বর্গ হবে না। তো ধরলাম যে এ সমান 1, P2, ডট 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 পি কে। ঠিক আছে, বি সমান আমি ধরলাম Q1, Q2, ডট 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 কিউ আর। অর্থাৎ এখানে P1, P2, P3 সবাই ভিন্ন, Q1, Q2, Q3 সবাই ভিন্ন। তাহলে এর সমান কত হবে বলতো? Q1, P2, পিকে গুণ Q1, Q2, Q3, ডট ডট কিউ আর। হবে নাকি হবে না? হবে। হবে। মিউ অফ এ সমান কত বলতো? মিউ অফ এ সমান আমি দিলাম P1, P2, পিকে সমান কত লেখা যাবে বলতো? এখানে আমি আগেই বলি P1, P2, P3 সবাই হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে এখানে কত সংখ্যক আছে? কে সংখ্যক? 1 এর পাওয়ার -k হবে কিনা?
কে সংখ্যক আছে সেটা কি এমনি বুঝলাম, এখানে 1 দিছি 2 দিছি, শেষ করছি কোথায় কেটে। তাইলে এতে কে সংখ্যক মৌলিক সংখ্যা গুণ আকারে আছে বলতে পারি নাকি পারি না? পারি। বুঝা গেছে? জি স্যার। ওকে। মিউ বি সমান আমি কি দিতে পারি? মিউ Q1 Q2 ডট ডট QR সমান কত লেখা যায়? -1 এর পাওয়ার R লেখা যাবে? যাবে নাকি যাবে না? যাবে। আচ্ছা, এখন মিউ এবি সমান কত? যাবে স্যার। মিউ এবি সমান কি লেখা যায়? মিউ এবি সমান মিউ P1 P2 ডট ডট PK পর্যন্ত গেলাম, এরপরে Q1 Q2 ডট ডট QR পর্যন্ত গেলাম, সমান কত লেখা যাবে বলো তো? এখানে প্রাইম কতটা আছে? কে সংখ্যক প্রথমে, পরে আরো আর সংখ্যক, তাহলে টোটাল এখানে প্রাইম আছে কত? কে প্লাস আর সংখ্যক প্রাইম আছে নাকি নাই? এই পুরাটাই কতটা প্রাইম আছে? এই পুরাটাই কে প্লাস আর সংখ্যক প্রাইম আছে। তার মানে কি, মোবিয়াস ফাংশন অনুসারে যতটা ভিন্ন প্রাইম থাকবে -1 এর পাওয়ার তত হবে। বলেছিলাম নাকি বলিনি? ডেফিনেশনে এটা বলেছিলাম নাকি বলিনি? জি স্যার বলছেন। তাহলে আমরা μP1 P2 P3 ডট ডট PK ইন্টু Q1 Q2 ডট ডট QR কে আমরা -1 টু দি পাওয়ার K প্লাস R দিতে পারি কিনা? কে হ্যাঁ স্যার। প্লাস আর দিতে পারি। এখন পারি স্যার। গুণের গুণের সময় আমি পাওয়ারকে আলাদা করে ফেলি, -1 এর পাওয়ার K ইন্টু -1 এর পাওয়ার R দিতে পারি। জি স্যার। কারণ গুণের সময় পাওয়ার কি সূচক যুগ আকারে লেখা যায়, তাহলে যুগ আছে সেটাকে পৃথক করে লিখলাম। সমান কি লিখতে পারি? মিউ অফ এ ইন্টু মিউ অফ বি লেখা যায়, কারণ -1 এর পাওয়ার যখন কে হয়, -1 এর পাওয়ার যখন কে হয় তখন সেটাকে আমরা মিউ এ দ্বারা প্রকাশ করতে পারি। বুঝা গেছে? আর -1 এর পাওয়ার যখন আর হয় তখন আমরা তাকে মিউ বি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে মিউ এ আর একটা মিউ বি দিতে পারি নাকি পারি না? পারি। মিউ বি দিতে পারি কিনা? তাহলে শুরু হয়েছিল কি, বাম দিকে ছিল মিউ এ ইন্টু বি, ডান দিকে কি হয়েছে? মিউ এ মিউ ইন্টু মিউ মিউ বি। বি। এটা কোন শর্ত বলতো? এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভের শর্ত। এটা জি স্যার। মাল্টিপ্লিকেটিভের শর্ত। তাহলে আমরা মুবিয়াস ফাংশনকে তিনটা সিচুয়েশনে দেখলাম সে মাল্টিপ্লিকেটিভের শর্ত মেনে চলছে। তাহলে মুবিয়াস ফাংশনকে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলতে পারি নাকি পারি না? পারি। ওকে। তাহলে মুবিয়াস ফাংশন মাল্টিপ্লিকেটিভ, এটা কি বোঝা গেছে? এটা ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এত তো পর্যন্ত ক্লিয়ার। এখন পরের টপিকটা দেখো, এই টপিকটা তোমাদের পরীক্ষায় নিশ্চিত আসবে। মুবিয়াস ইনভার্সন ফর্মুলা। টপিকের নাম হচ্ছে দা মোবিয়াস ইনভার্সন ফর্মুলা। এটা নিশ্চিত থাকো তোমাদের পরীক্ষাতে আসবে। মুবিয়াস ইনভার্সন ফর্মুলা এটা তোমাদের পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে মুবিয়াস ইনভার্সন ফর্মুলা প্রমাণের জন্য বই কি সামনে আছে? বই সামনে রাখবা আর একটু দেখবা। স্টেটমেন্ট হচ্ছে এরকম: যদি এফ এবং জি নিম্নের শর্ত সাপেক্ষে পাটিগণিতীয় ফাংশন, পাটিগণিতীয় ফাংশন
হয়। শর্তটা কি? প্রথম শর্ত, এফ অফ এন সমান সামেশন অফ ডি ডিভাইডস এন জি অফ ডি। তাহলে সে দ্বিতীয় শর্তটা মানবে। তাহলে সে মানবে জি অফ এন সমান সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ ডি এফ অফ এন বাই ডি, অথবা সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ এন বাই ডি সমান এফ অফ ডি। ওকে, আমি আবার বলি, দেখো, এফ এবং জি যদি এই শর্তের জন্য, এই দুইটা শর্তের জন্য যদি পাটিগণিতীয় ফাংশন হয়, তাহলে সে যদি কোনো কারণে প্রথমটা মানে তাহলে সে দ্বিতীয়টা অবশ্যই মানবে। আর সে যদি দ্বিতীয়টা মানে তাহলে প্রথমটা, যে কোনো একটা অপর শর্ত সে মানবেই। ঠিক আছে? তাহলে বলছে যে যদি এফ ও জি হয়, হয় ওয়ান অথবা কে সিদ্ধ করে, তবে দেখো, যদি ওয়ান মানে সে দুই মানবে, অথবা যখন সে দুই মানবে তখন এক মানবে। ঠিক আছে? দুই অথবা এক, অথবা উভয়কে কি করবে? সিদ্ধ করবে। এটা আমরা প্রমাণ। স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, তোমার কাছে দুইটা ফাংশন আছে। এই দুইটা ফাংশনের সে যদি প্রথম ফাংশনটা যদি এক ফাংশন জি এবং এফ মিলে যদি এই সম্পর্কটা মেনে চলে, তাহলে তারা দ্বিতীয় সম্পর্কটা অবশ্যই অবশ্যই মানবে। অথবা যদি সি এবং এফ যদি তৃতীয় শর্তটা মানে, তাহলে তারা প্রথম শর্ত মানবে। অর্থাৎ এক মানলে অপরটা মানবে, দুই মানলে সে এক মানবে, এক মানলে দুই মানবে। অর্থাৎ এক এবং দুই একজন আরেকজনের পরিপূরক, একটা মানলে আরেকটা মানবে। এটাই হচ্ছে মুবিয়াস ইনভার্সন ফর্মুলা। ঠিক আছে? এই থিওরি প্রমাণ করার আগে তোমাকে কিছু কিছু সিম্বল জানা থাকতে হবে। যেমন ধরো, এন মনে করো 12, তাহলে 12 এর ডিভিজর কারা বলো তো? এটা বেসিক। 12 এর ডিভিজর কারা কারা একটু বলো। 1, 2, 3, 4, 6, 12। জানা আছে? জানা আছে নাকি জানা নাই? জি স্যার। ওকে, এখন মনে করো এন বাই ডি সমান কত হবে? এন বাই ডি সমান কত হবে? দেখো, এন কে ডি দ্বারা ভাগ করো, তাহলে কত আসবে? 12 আসবে, 6 আসবে, 4 আসবে, 3 আসবে, 2 আসবে, 1 আসবে। এতটুক ক্লিয়ার? তাহলে একটা জিনিস মাথায় থাকে, যেন ডি যে কথা বলবে, এন বাই ডি সেম সে কথা বলবে, কিন্তু সিকোয়েন্সটা উল্টা হবে। এটা বলা যায় কিনা? ডি যদি ভাজকের কথা বলে, কার ভাজকের কথা? এন এর ভাজকের কথা যদি বলে, এন বাই ডি ও ভাজকের কথা বলবে, তবে সিকোয়েন্সটা হবে উল্টা। দেখো, ডি এর সিকোয়েন্স ওয়ান থেকে ছোট থেকে বড়র দিকে, এন বাই ডি এর সিকোয়েন্স কত? বড় থেকে ছোটর দিকে। এটা ক্লিয়ার কিনা দেখো। জি এটা স্যার। ক্লিয়ার? ওকে, তাহলে ডি যে কথা, এন বাই ডি একই কথা, এটা আমরা বুঝতেছি। এটা আমরা বুঝতেছি। জি স্যার। তাহলে এখন খেয়াল করো, মনে করো আমি তোমাকে দিলাম যে এফ অফ ডি যে কথা, এফ অফ এন বাই ডি একই কথা কিনা? মনে করো হুম। আমি সামেশন অফ এফ অফ ডি আর সামেশন অফ এফ বাই এন বাই ডি একই কথা কিনা? মনে করো আমি এন এর নিলাম 6, তাহলে ডি, ধরো ডি ডিভাইডস 6, এফ অফ ডি কারা কারা আসবে বলো তো? এফ অফ 1 আসবে,
এফ অফ টু আসবে, এফ অফ থ্রি আসবে, এফ অফ সিক্স আসবে। আসবে নাকি আসবে না? জি স্যার। ওকে, এখন মনে করো আমি দিলাম এইভাবে এন বাই ডি ডিভাইডস এন, কে কে আসবে? এফ অফ সিক্স, এফ অফ থ্রি, এফ অফ টু, এফ অফ ওয়ান। ইয়েস ইয়েস, ধরো আমি এন এন বাই ডি এখানে দিলাম এন, তাহলে আমার কি কি আসতেছে? আমার উল্টা দিক থেকে আসা শুরু হবে। তাহলে এখানে যদি এফ এন বাই ডি দিই তাহলে কারা কারা আসবে? প্রথমে এফ অফ সিক্স আসবে, এফ অফ থ্রি আসবে, এফ অফ টু আসবে, এফ অফ ওয়ান আসবে। তার মানে এখানে যে ফলাফল আর এখানে একই ফলাফল নির্দেশ করে নাকি করে না? পরে। জি তাহলে স্যার। এই জিনিসটা আমি সব, এটা আমি জানা থাকতে, এটা এটা সব সময় সত্য, এটা আমি জানা থাক, এটা আমার জানা রাখতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে কি? জি ওকে, স্যার। আরেকটা জিনিস দেখো, ধরো তোমার কাছে n সমান সিক্স আছে, এর একটা ভাজক মনে করো থ্রি, n এর ভাজক তো থ্রি হবেই নাকি? না থ্রি না ধরি, আচ্ছা আর একটু বড় করে ধরি, n কে আর একটু বড় নেই, ধরো n মানে হচ্ছে 12, ঠিক আছে? 12 এর একটা ভাজক ভাজক আমি দিলাম কত? 6। 12 এর একটা ভাজক 6 হবে নাকি হবে না? হবে স্যার। হবে। এখন মনে করো 6 এর ভাজক, এটার নাম দিলাম টি ওয়ান, কারা কারা? 6 এর ভাজক কারা কারা? টু, থ্রি, ওয়ান, টু, টু, থ্রি, সিক্স নাকি? সিক্স। তাহলে 6 এর ভাজক দ্বারা ওর সংখ্যাকে ভাগ করা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। তাহলে এখন দেখো তোমাদের বইয়ে ডান দিকে একটা লাইন আছে, ডি টেন্ডস টু সি, মিনস সি ডিভাইডস এন বাই ডি ইমপ্লাইজ সি ডিভাইডস এন, বলা যায় কিনা? এই লাইনটুকু বুঝেছো কিনা দেখো। এটা কি বুঝেছো না বুঝাই দেওয়া লাগবে? এন টেন্স, এন এবং এন বাই ডি একই জিনিস, এটা বোঝাচ্ছে। এন, এন এর ভাজক এন বাই ডি হতে পারে, ডি এর ভাজক যদি সি হয় আর ডি যদি এন এর ভাজক হয়, তাহলে আমরা সি দিয়ে এন বাই ডি কে ভাগ করতে পারবো, অর্থাৎ সি দিয়ে এন কে ভাগ করতে পারবো। এই কথাটা ক্লিয়ার নাকি? এটা আমি আবার বলা লাগবে কিনা? ক্লিয়ার। ওকে। স্যার আবার যদি বলতেন। ওকে, দেখো আমার কাছে আরো এন সমান 12, তাহলে এন বাই ডি সমান কত? এন বাই ডি সমান কত হবে? প্রথমে ডি চিন্তা করো, ডি এর মান কি কি? সমান কত হবে? 1, 3, 4, 6, 12, কতটুকু হবে? ওকে, তাহলে এন বাই ডি কত হবে? 12, 6, 4, 3, 2, 1 হবে নাকি হবে না? হবে। এখন মনে করো ডি যে কোন একটা সংখ্যা, ডি মনে করো 6, ডি মনে করো 6, ডি এর ভাজককে আমি সি দ্বারা প্রকাশ করলাম, কে কে হতে পারে? 1, 2, 3, 6 হবে নাকি হবে না? তাহলে এই ভাজকগুলো দ্বারা, এই ভাজকগুলোর ডি এর যে ভাজক এটাকে আমি সি দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই সি দ্বারা এন বাই ডি কে ভাগ করা যায় নাকি যায় না একটু দেখো তো। মনে করো তুমি সি নিলা 6, 6 দিয়ে এন বাই টু, ওকে করবা?
12 6 ভাগ করা যায়। তুমি মনে করো সি দিলা 3, তাহলে 3কে ভাগ করতে পারবা, 6কে ভাগ করতে, 12কে ভাগ করতে পারবা। আমার কথা বোঝা গেছে? তার মানে সি দ্বারা n/2 কে ভাগ করা যায়। তাহলে সি দ্বারা কাকে ভাগ করা যাবে? n/2 কে। এখান থেকে আমরা বলতে পারি সি দ্বারা কাকে ভাগ করা যায়? n কে। এটা কি বলা যায় নাকি এটা লিখে দেখাবো? স্যার বুঝতে মিউট করো, পারছি। কে কার কথা শোনা যাচ্ছে তাই সেটা মিউট করে ফেলো। এটা লেখা যায় নাকি এটা আরো ডিটেলস বুঝাই দিব? স্যার বুঝতে পারছি। ওকে, না আমি আরো ডিটেলস বুঝাই, যেমন সি ডিভাইডস n/d, মানে কে বড় কে ছোট সেটা আগে বলো। অর্থাৎ n/d কে সি দ্বারা ভাগ করলে একটা সংখ্যা পাওয়া যাবে, কে। তাহলে n/d সমান সি কে লিখতে পারি নাকি পারি না? পারি। তাহলে n/c সমান d কে লেখা যায় নাকি যায় না? তার মানে সি দ্বারা n কে ভাগ করলে ভাগশেষে কি পাবো? ডি পাবো। তাহলে আমরা এই লাইন থেকে লিখতে পারি সি ডিভাইডস n, লিখতে পারি লিখতে পারি পারি। জি স্যার। আবার দেখো আমি এটা কিভাবে সাজাই। n/c সমান কত? ডি কে। তাহলে এখান থেকে বলতে পারি n/c/d সমান কে, বলা যায় নাকি যায় না? বলা যায়। তাহলে ডি দ্বারা n/c কে ভাগ করা যাবে নাকি যাবে না? যাবে। ওকে, তাহলে তোমার ডান দিকে যে শর্তগুলো লেখা আছে সেগুলো সব কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বইয়ের ডান দিকে যে শর্তগুলো লেখা আছে সবগুলো কি ক্লিয়ার নাকি এগুলো আবার বলা লাগবে? এগুলো লাগবে কাজে, সেজন্য আমি এই ছোট্ট জিনিসটা বারবার বোঝাচ্ছি, এটা আমরা এখনই ব্যবহার করব। ওকে। বুঝছি স্যার। ওকে, এখন আমার ইনভার্সন থিওরেমের প্রমাণটা কি? সে যদি প্রথমটি মানে তাহলে দুই দুই নম্বরটি সে মানবে, এটা আমরা প্রমাণ করতাম। সে যদি 1 নম্বরটি মানে তাহলে আমরা দেখবো যে সে 2 নম্বরটি মানে। ওকে, তাহলে দেখো বইয়ের শুরুতে লেখা আছে ধরি এফ এবং জি 1 নংকে সিদ্ধ করে। আমি ধরলাম যে ধরি, তাহলে আমার প্রমাণটা শুরু হচ্ছে এখন। ধরি এফ ও জি 1 নং কে কি করে সিদ্ধ করে, 1 নংকে সিদ্ধ করে। তাহলে 2 নংয়ের যে শর্তটা সেটা কি? ডি ডিভাইডস এন সমান কি? মিউ ই ইন্টু এফ অফ n/d। 2 নং শর্ত এরকম লেখা আছে না? লেখা আছে। এটা আমরা প্রমাণ করব। ওকে, এখন খেয়াল করো 1 নং শর্ত কি ছিল। 1 নং শর্ত কি ছিল আমার একটু বলো তো, 1 নং শর্তটা কি? 1 নং শর্তটা কি? এফ অফ এফ এন সমান এন সমান ডি সামেশন সামেশন অফ জি ডি জিডি জিডি। নাকি? এখন জি খেয়াল স্যার। করো, আমি এই এন এর বদলে এন এর পরিবর্তে এন এর বদলে যদি n/d বসাই তাহলে কি আসবে? এফ অফ n/d সমান n/d কে ভাগ করার মতো একজন থাকবে। n থাকলে n কে ভাগ করার ভাজক দিতেছি। n/d এর ভাজক আমরা আগে কি করছিলাম দেখো, n/d এর ভাজক, এই দেখো n/d এর ভাজককে আমরা কি ধরছি? সি ধরছি না? n/d এর ভাজককে আমরা কি ধরছি? সি। তাহলে সি ডিভাইডস n/d সমান জি অফ সি লেখা যাবে নাকি যাবে না? এটা ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। আমার কাছে প্রথমটা সত্য, এটা সত্য। এটাই এন এর বদলে আমি দিলাম n/d। তাহলে উপরে এই যে এন এর বদলে এখানে কত দিব? n/d দিব। এখন এন এর ভাজক কে? ডি। আমি আগে দেখিয়েছি n/d এর ভাজক কত? সি। তাইলে ডি এর বদলে এখানে দেব সি ডিভাইডস এন এর বদলে n/d। জি অফ ডি এর বদলে আমি কি তো লিখতেছি? সি লিখতেছি, তাহলে জি অফ সি লেখা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি না, সামেশন অফ ডি ডিভাইডস এন
mu d into d divides c divides n by d g of c লেখা যায় নাকি যায় না? যাবে। যাবে। এখন দুইটা সামেশনকে একসাথে লিখি, তাহলে সামেশন অফ d divides n summation of c divides n by d mu d into g of c লিখতে পারি নাকি পারি না? জি স্যার। পারি। এখন আসো মার্টিন লেমা। মার্টিন লেমা কি বলছিল? মার্টিন লেমা বলছিল মিউ অফ ডি সমান 1 কখন? সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ অফ ডি সমান 1 when n equal to 1, 0 when n is greater than 1। পড়ছিলাম, মনে আছে মার্টিন লেমা সত্য? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, যদি এখানে মার্টিন লেমা আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি n greater than 1, n greater than equal to 1 এর জন্য সামেশন অফ d ডিভাইডস n মিউ d সমান কত আসবে? 1 আসবে যখন n equal to 1। 0 আসবে কখন? যখন n is greater than 1। অতএব আমরা এই যে লাইনটাই এইখানে এই অংশটার জন্য, এই অংশটার জন্য মার্টিন লেমা ইউজ করি। এই অংশটার জন্য মার্টিন লেমা যদি ইউজ করি, তাহলে আমরা কি করব? দেখো, সামেশন অফ এই অংশটায় কি আছে? সামেশন অফ সি ডিভাইডস এন বাই ডি আছে না? তাহলে সামেশন অফ সি ডিভাইডস এন বাই ডি মিউ ডি সমান কত হবে? 1 হবে অথবা 0 হবে। 1 হবে কখন? যখন দেখো n ইকুয়াল টু কত? 1। আমার n এর বদলে এখানে কত আছে? n বাই ডি ইকুয়াল 1। বলা যায় নাকি বলা যায় না? যায়। বলা যায়। ও আচ্ছা, এখানে একটু চেঞ্জ করছে। দেখো, এই জায়গাটা একটু চেঞ্জ করে ফেলি। ডি ডিভাইডস এন, এখানে ডি ডিভাইডস এন বাই সি দাও, মিউ ডি জি অফ সি। কারণ সি ডিভাইডস এন বাই ডি আর ডি ডিভাইডস এন বাই সি একই জিনিস। এই যে দেখো, সি ডিভাইডস এন বাই ডি থেকে আমরা কি লিখেছিলাম? ডি ডিভাইডস এন বাই সি লিখার প্রমাণ করেছিলাম না এই অংশটা? এখান থেকে শুরু করে আমরা এটা প্রমাণ করেছিলাম। সেজন্য প্রথম লাইনে সি ডিভাইডস ছিল, পরের লাইনে আমরা দিলাম ডি ডিভাইডস। এভাবে লেখা যায় কিনা খেয়াল করো। লেখা যায়? তাহলে এখানে এখানে আমরা কি করব? এখানে আমরা এখানে আমরা লাইনটাকে একটু চেঞ্জ করব। আমি দিব ডি ডিভাইডস এন বাই সি। তার মানে এখানে কত হবে? এন বাই ডি না হয়ে কত হবে? এন বাই সি হবে যখন এন বাই সি ইজ গ্রেটার দেন 1। তার মানে কত পাবো? 1 যখন n ইকুয়াল টু সি, 0 যখন n গ্রেটার দেন সি। বলা যায় নাকি যায় না? এখন এই মানটা, এই মানগুলো আমি এখানের এই সমীকরণটার নাম ছিল 1 নং এ বসাই। তাহলে বসালে যদি বড় হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, আর সমান যদি হয় তাহলে এটার মান কত হবে? সমান যদি হয়ে যায় এটার মান কত হবে? এন বাই সি এর মান 1 এর সমান যদি হয়ে যায় তাহলে এটার মান 1 আসবে নাকি আসবে না? দেখো, এই যে দেখো 1 কখন আসবে? এন বাই সি ইকুয়াল 1 হলে। তাহলে আমি যদি এখানে বসাই তাহলে আমি কি পাবো? আমি পাবো এইভাবে, সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ ডি এফ অফ এন বাই ডি সমান সামেশন অফ কত? এন ডিভাইডস এন 1 ইন্টু জি অফ এন। দেখো, খেয়াল করো, এইখানে খেয়াল করো, এটার মান কত? এই পুরাটার মান কত? এই পুরাটার মান হচ্ছে 1। এই 1। পুরাটার মান হচ্ছে 1। এইটা যদি 1 বসাই তাহলে n সমান সি। তাহলে এই সি এর বদলে আমি n লিখতে পারি নাকি পারি না? জি স্যার।
আমরা এন কে কত পেয়ে ধরেছি, এন কে 1 ধরেছি, তার এটা দিয়ে এটাকে কাটা গেলে 1 থাকবে, তার মানে এখানে কি থাকবে, সামেশন অফ জি অফ এন সমান জি অফ এন থাকবে নাকি থাকবে না, থাকবে। তাহলে আমরা থাকবে। কত, জি অফ এন সমান কত পেলাম, জি অফ এন সমান ডি ডিভাইডস এন মিউ ডি এফ অফ এন বাই ডি লেখা যায় নাকি যায় না? এটা 2 নম্বর শর্তটা না? এটা 2 নম্বর শর্তটা নাকি শর্ত না? এটাতে জি স্যার। তাহলে প্রথম শর্তটা ধরে আমি 2 নম্বর শর্ত প্রমাণ করতে পেরেছি নাকি পারিনি? পারছি স্যার। ওকে, তাহলে প্রথমটা ধরে 2 নম্বরটা প্রমাণ করা গেল, এখন উল্টা 2 নম্বরটা ধরে প্রথমটা প্রমাণ করব। বোঝা গেছে? 2 নম্বর ধরে কি করব, প্রথমটা প্রমাণ করব। তাহলে আগের মতো 2 নম্বর ধরে যদি প্রমাণ করতে চাই তাহলে আমি কি লিখবো, আমি লিখবো যে ধরি সে 2 নম্বরটি মানে, ঠিক আছে। যেহেতু 2 নম্বরটি মানে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি সামেশন অফ ই ডিভাইডস এন জি অফ ই সমান সামেশন অফ ই ডিভাইডস এন জি অফ এন ডি। এটাকে আমরা জানি নাকি জানি না, এটা একটু আগে প্রমাণ করছিলাম, জানি কি না? জি স্যার। ওকে, তাহলে আমরা দিব ডি ডিভাইডস এন, এখন এটার মান বসাবো, ঠিক আছে। আমরা 2 নম্বর সত্য ধরে প্রথমে প্রমাণ করবো। 2 নম্বর কি ছিল বলতো, দেখো 2 নম্বর কি ছিল, জি অফ এন থাকলে এরকম হয়, 2 নম্বরে ছিল এরকম, 2 নম্বরে ছিল যদি তোমার কাছে, তুমি যদি জি অফ এন সমান ডি ডিভাইডস এন লেখো, তাইলে এখানে হবে ইউ ডি এফ অফ এন বাই ডি। বোঝা গেছে? অথবা তুমি এটাকে 2 নম্বর কিভাবে লিখতে পারবা, মিউ এন বাই ডি সমান এফ অফ ডি। এখন তুমি এটা এন এর বদলে এন বাই ডি আছে, তাহলে এখানে এন বাই ডি বসাও। তাহলে এন বাই ডি যদি বসাও, তাহলে এন এর জন্য তুমি একটা ভাজক ধরো কত, এন বাই ডি এর জন্য ভাজক কি ধরতে হবে, সি ধরতে হবে, সি ডিভাইডস এন বাই ডি ইউ এন বাই সি ডি, তারপরে এফ অফ সি। এটা বুঝেছো কিনা দেখো, এই এই দ্বিতীয় লাইনটা বসানো হয়েছে, ইউ এন বাই ডি, এন বাই ডি ডিভাইড সি হবে, আর ডি মানে কি হবে, সি আসবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো, এটা কি জি ক্লিয়ার? স্যার। হ্যাঁ, জি জি স্যার। এটা বুঝা গেছে নাকি আবার বলা লাগবে? বুঝ- ওকে, ওকে, তাহলে এখন দেখো আমার কাছে, আমি সি এর মান আনতে চাই, তাহলে ডি এর বদলে আমি সি ডিভাইডস এন দিব। তারপরে এখানে এখানে ডি আনতে চাই, ডি ডিভাইডস এন বাই সি দিব, মিউ এন বাই সি ডি এফ অফ সি। লেখা যাবে নাকি যাবে না? এখন এই যে যাবে। ভিতরের পুরোটা এন বাই সি ডি, এটার নাম দাও ডি প্রাইম, এন বাই সি ডি এর নাম দাও ডি প্রাইম। তাহলে এখানে যদি আমি মার্টিন লেমা, সি ডিভাইডস এন মিউ ডি প্রাইম, তারপরে দিব এন বাই সি, আর এখানে ডি প্রাইম এফ অফ সি। মার্টিন লেমা অনুসারে এটার মান কত হইতে পারে, এটার মান 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। 0 হইলে তো মান 0, 0 হইলে টেস্ট করার দরকার নাই। যদি 1 হয়, এটা 1 হবে কখন, এটা 1 হবে যখন n ইকুয়াল টু সি হয়। তাহলে n ইকুয়াল টু সি যখন হবে, তখন এটার মান 1 যখন বসাবো, তখন সি এর বদলে আমরা কত লিখবো, অফ এন লিখবো, এখানে দিব 1। আর বাম দিকে কত থাকতেছে, জি অফ ডি, ডি ডিভাইডস এন, তার মানে কি, এফ অফ এন সমান ডি ডিভাইডস এন জি অফ ডি। এটা কত নম্বর শর্ত বলো তো? 1 নম্বর এক শর্ত। নাম্বার। 1 নম্বর। 2 নম্বর থেকে 1 নম্বর কি প্রমাণ করা গেছে নাকি যায়নি? জি স্যার। গেছে। জি স্যার। গেছে। তো এটাকে বলে মুভিয়াস ইনভার্সন ফর্মুলা। এই মুভিয়াস ইনভার্সন ফর্মুলা করার জন্য আমরা কয়টা ফাংশন কি নিছি, 2টা ফাংশন, এফ এবং জি, যারা এফ অফ এন সমান ডি ডিভাইডস এন জি অফ ডি হবে
অথবা g of n সমান e divides n mu d f of n by d অথবা d divides n mu n by d f of d হবে। এটাই তো মুবিয়াসের সূত্র নাকি? মুবিয়াসের সূত্র যে দুইটা ফাংশন মানবে তাকে বলা হয় মুবিয়াস পেয়ার। এটা সংজ্ঞায় প্রশ্ন থাকে, মুবিয়াস পেয়ার কাকে বলে, মুবিয়াস পেয়ার কাকে বলে। যারা মুবিয়াস ইনভার্সন ফর্মুলা মেনে চলে তাদেরকে বলা হয় মুবিয়াস পেয়ার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার স্যার। জি স্যার। তোমাদের মনে থাকে যেন তোমাকে ধরো এক্সাম্পল দিতে বলো মুবিয়াস ইনভার্সন ফর্মুলা কি এবং তার একটা উদাহরণ দাও, তাহলে তুমি উদাহরণ দিয়ে দিবা। যেমন ধরো এন এবং ফাই অফ ডি, এই দুইজন হচ্ছে মুবিয়াস পেয়ার। এই দুইজন, একজনকে এফ মনে করো আরেকজনকে জি মনে করো, তারা শর্ত মানে মুবিয়াসের, তাহলে এদেরকে বলা হয় মুবিয়াস পেয়ার। মুবিয়াস থেকে এবার তোমাদের যেমন করে হোক প্রশ্ন থাকবে। মুবিয়াসের আজকের ক্লাসটা ভালো রকম রিভিশন শেষ করবা, এটা মানে ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেছে কি? জি জি স্যার। স্যার। আজকে এতটুকুই থাকলো। ওকে, জি স্যার। আমাদের ক্লাস কবে কবে ছিল? শনি সোম বুধ বৃহস্পতি। এখন আমরা টানা ক্লাস করব, কালকেও ক্লাস করবো আমরা। ওকে, জি ঠিক স্যার। আছে। ওকে, তাহলে আজকে এতটুকুই। জি স্যার। নমস্কার আচ্ছা স্যার। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার।